স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ক্লাস 6-এর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের উত্তর আলোচনা করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় অ্যান্ড মার্টিন এর প্রশ্ন বিচিত্রা সেট নাম্বার 3 বীরভূম জেলা স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটিতে কেমন লাগলো কমেন্ট করে জানিও, একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে কমে একই থাকে। উত্তর অপশান বিতে কমে। 1.2 দাগে বায়ু প্রবাহের দিক পরিমাপক যন্ত্রটি হলো অ্যানিমোমিটার, বাত পতাকা, রেন গাছ। সঠিক উত্তরটি হলো অপশান বিতে বাত পতাকা। 1.3 দাগে সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন, চরম ভাবাপন্ন, শুষ্ক প্রকৃতির। সঠিক উত্তরটি হলো অপশান এতে সমভাবাপন্ন। 1.4 দাগে প্রাচীন পলিমাটিকে বলা হয় খাদার, তরাই, ভাঙর। সঠিক উত্তরটি হলো অপশান সিতে ভাঙর। 1.5 দাগে শ্বাসমূল দেখা যায় সরল বর্গীয় লবণাম্বু চিরহরিত উদ্ভিদে। সঠিক উত্তরটি হলো অপশান বিতে লবণাম্বু উদ্ভিদে। 1.6 দাগে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত গুজরাটে, অসমে, পশ্চিমবঙ্গে। সঠিক উত্তরটি হলো অপশান সিতে পশ্চিমবঙ্গে। 2 দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2.1 দাগে সুমেরু মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরিটির নাম কি? উত্তর মাউন্ট এরেবাস। 2.2 দাগে ভারতের জলবায়ু কী প্রকৃতির? উত্তর ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। 2.3 দাগে স্বাভাবিক উদ্ভিদের সংজ্ঞা দাও। উত্তর মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে স্বাভাবিকভাবে জন্মানো ও বৃদ্ধি পাওয়া গাছপালাকে স্বাভাবিক উদ্ভিদ বলে। 2.4 দাগে সংরক্ষিত অরণ্য কাকে বলে? উত্তর যে নির্দিষ্ট অরণ্য, উদ্ভিদ, পশুপাখি, পতঙ্গ সকলের অস্তিত্ব রক্ষার জন্য মানুষের হস্তক্ষেপ যেমন শিকার, পশুচারণ, গাছ কাটা প্রভৃতি ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে সংরক্ষিত ফরেস্ট বলে। উদাহরণ গুজরাটের গির, পশ্চিমবঙ্গের গরুমারা প্রভৃতি। 3 দাগে সংক্ষিপ্ত টিকালেখ বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 3.1 দাগে পৃথিবীর তাপমণ্ডল। পৃথিবীতে সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের কারণে যে 3টি বিশেষ তাপ অঞ্চলের সৃষ্টি হয়েছে তা তাপমণ্ডল নামে পরিচিত। এই 3টি তাপমণ্ডল হল 1 নম্বরে উষ্ণমণ্ডল, 2 নম্বরে নাতিশীতোষ্ণমণ্ডল ও 3 নম্বরে হিমমণ্ডল। 3.2 দাগে মাটি সংরক্ষণ। উত্তর বিভিন্ন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষয় ও অবনমনের হাত থেকে রক্ষা করে মাটির গুণগত বজায় রাখাকে মাটি সংরক্ষণ বলে। মাটি সংরক্ষণের উপায়: 1 নম্বরে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত। 2 নম্বরে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 3 নম্বরে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত। 4 নম্বরে গাছ কাটা বন্ধ করা উচিত। 5 নম্বরে অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত। 6 নম্বরে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। অথবা মাটি সৃষ্টির কারণ। উত্তর মাটি সৃষ্টির কারণগুলিকে প্রধান দুভাগে ভাগ করা যায়, যথা সক্রিয় কারণ ও নিষ্ক্রিয় কারণ। সক্রিয় কারণগুলি হল জলবায়ু, উষ্ণতা ও বৃষ্টিপাত, জীবজগৎ, উদ্ভিদ, প্রাণী, জীবাণু। নিষ্ক্রিয় কারণগুলি হল আদিশিলা বা মাতৃশিলা, ভূপ্রকৃতি এবং সময়। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 দাগে আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। উত্তর চিরতুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। ভয়ঙ্কর ঠান্ডাতে এরা অভ্যস্ত। চারপাশের সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সিল দেখা যায়। আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি। মাছ, ক্রিল হল পেঙ্গুইনের প্রধান খাদ্য। অথবা আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলার কারণ কি? উত্তর 1957 থেকে 58 সাল আন্তর্জাতিক ভূপদার্থ বর্ষ বা ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইয়ার IGY হিসেবে ঠিক হয়। আন্টার্কটিকা মহাদেশ বিজ্ঞানের মহাদেশ রূপে চিহ্নিত হয় কারণ 1 নম্বরে অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ হলো বিজ্ঞান, আর আন্টার্কটিকা মহাদেশ মানুষের কাছে একটা অজানা তথ্যে সমৃদ্ধ মহাদেশ। 2 নম্বরে এই অজানা সব তথ্য জানতে ভূমিরূপ বিদ্যা, আবহাওয়া বিজ্ঞান, হিমবাহ বিদ্যা, সমুদ্র বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। 3 নম্বরে এই ভূখণ্ড কোনো দেশের অধীন নয়, এটি আন্তর্জাতিক ভূখণ্ড। তাই ভারত সহ 40টিরও বেশি দেশের 100টারও বেশি গবেষণাগার গড়ে উঠেছে এই মহাদেশে। 4.2 দাগে ভারতের জলবায়ুতে গ্রীষ্মকাল সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর প্রথমে মার্চ মে মাসে সারা দেশ জুড়ে উষ্ণতা বেশি থাকে, গড় উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়। 2 নম্বরে কেবলমাত্র পার্বত্য অঞ্চল ও উপকূল অঞ্চলের উষ্ণতা কিছুটা কম থাকে। 3 নম্বরে উত্তর পশ্চিম ভারতে প্রচণ্ড উষ্ণ ও শুষ্ক লু বায়ু প্রবাহিত হয়। অনেক সময় ধূলিঝড়, আঁধি দেখা যায়। পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড় আসে। অথবা ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব অপরিসীম।
তাই ভারতকে বলা হয় বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। প্রভাবগুলি হলো: 1 নম্বর বৃষ্টিপাত। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর প্রভাবে হয়ে থাকে। এই বায়ুর প্রভাবে মেঘালয়ের মৌসুমী নামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আবার ভারতের করমণ্ডল উপকূলে মৌসুমী বায়ুর জন্যই বর্ষাকালে এবং শীতকালে বছরে দুবার বৃষ্টি হয়। ঋতু পরিবর্তন। মৌসুমী বায়ুর আগমন অর্থাৎ বর্ষাকাল ও প্রত্যাবর্তন অর্থাৎ শরৎকাল আসার মধ্য দিয়ে ঋতু পরিবর্তন সংঘটিত হয়। 3 নম্বরে আর্দ্র গ্রীষ্ম শুষ্ক শীতকাল। গ্রীষ্মকালে মৌসুমী বৃষ্টিপাতের জন্য গ্রীষ্মকাল আর্দ্র হয় এবং শীতকালে মৌসুমী বায়ু বৃষ্টিপাত ঘটায় না বলে শীতকাল শুষ্ক হয়। 4 নম্বর উষ্ণতার হ্রাস। গ্রীষ্মের প্রচণ্ড উষ্ণতার দাবদাহের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। 5 নম্বর প্রাকৃতিক দুর্যোগ। অনেক সময় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যার সৃষ্টি হয়, আবার বৃষ্টিপাত খুব কম হওয়ার ফলে খরার সৃষ্টি হয়। 5 দাগে নিচের প্রশ্নটির উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। 5.1 দাগে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। এটা স্তর হবে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। উত্তর: পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতা তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 নম্বরে ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার: নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার বা নর্ম্যাল ল্যাপস রেট বলে। প্রায় 75% বায়বীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা, বিভিন্ন গ্যাস এই স্তরে থাকে। ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপজ। 2 নম্বরে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার: ট্রপোপজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2 নম্বরে এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড়, বৃষ্টি ইত্যাদি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 নম্বরে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। 3 নম্বরে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার: 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস পায়। মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে পড়ে ছাই হয়ে যায়। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। 4 নম্বর স্তর থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়োনোস্ফিয়ার। বিস্তার: 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। এখানে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, তাই একে আয়োনোস্ফিয়ার বলে। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 5 নম্বরে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার: 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশনে এই স্তরে থাকে। 6 নম্বরে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার: 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র সৃষ্টি হয়েছে। অথবা বায়ুমণ্ডল না থাকলে কী হতো আলোচনা করো। উত্তর: বায়ুমণ্ডল না থাকলে যা যা হতো। 1 নম্বরে বায়ুমণ্ডল না থাকলে অক্সিজেনের অভাবে উদ্ভিদ ও প্রাণীকুল জীবন ধারণ করতে পারতো না। 2 নম্বরে বায়ুমণ্ডল পৃথিবীকে বেষ্টন করে আছে বলে পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় রয়েছে। তা না হলে দিনের বেলায় পৃথিবীর তাপমাত্রা খুব বেশি হতো এবং সূর্যাস্তের পর পৃথিবী খুব শীতল হয়ে যেত। 3 নম্বরে মহাকাশ থেকে প্রতিদিন হাজার হাজার উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসে, যা বায়ুমণ্ডলের সঙ্গে ধাক্কা লেগে পড়ে ছাই হয়ে যায়। এর ফলে পৃথিবীর কোনো ক্ষতি হয় না। 4 নম্বরে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাস জীবের প্রোটিন জাতীয় খাদ্য তৈরিতে এবং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। অক্সিজেনের সাহায্যে জীব শ্বাস প্রশ্বাস চালায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। এছাড়া স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাসের স্তর সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।